আদালতের সাথে এক ধরনের অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা রয়েছে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক নেতা। কেন আসলে সেই বাঁধন ছেঁড়া যাচ্ছে না? কেন মিথ্যা মামলায় জর্জরিত হতে হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দদের? রাজনৈতিক এই প্রতিহিংসার জাল থেকে আমরা কবে বেরিয়ে আসবো? সেই সাথে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বারবার বাড়ছেই কিনা, ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন নতুনভাবে বাংলাদেশ এবং বাংলাদেশের এই পার্শ্ববর্তী দেশটির সম্পর্ককে কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে, সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তাসনুভা তন্নি। দর্শক, আজকের দেশ সন্ধ্যায় আমাদের মুখোমুখি হয়েছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ সন্ধ্যায়। আমরা মিথ্যা মামলা এবং রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা করতে চাই। আশরাফ কায়সার, শুরুতে মিথ্যা মামলা জায়গাটিতে একটু যেতে চাই। যেটি বলছিলাম, আদালতের সাথে আসলে এক ধরনের সুতোর বাঁধনে বাধা পড়েছেন হয়তো বাংলাদেশের রাজনৈতিক নেতারা। তারা যতই সেই বাঁধন ছেড়ার চেষ্টা করছেন, সেই সুতো আসলে তাদেরকে বারবার টেনে ধরছে। সেটি আমি সব রাজনৈতিক দলের নেতাদের কথাই বলতে চাই। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় এসছে, তার বিপরীত যে রাজনৈতিক দলগুলো দাঁড়িয়ে আছে, তাদের সব নেতাদেরকে আমরা দেখেছি নানানভাবে মামলা দিয়ে আসলে হয়রানি করা হয়। সেখান থেকে এই মুহূর্তে আসলে এখনকার নতুন বাস্তবতায় নতুন বাংলাদেশে দাঁড়িয়েও হয়তো আমরা দেখছি যে অনেকভাবেই আসলে এই ধরনের মামলা দেওয়া হচ্ছে। কেন আমরা এখনো বেরিয়ে আসতে পারছি না? কেন সেটি নিয়ে আমরা আসলে এখনো চিন্তা শুরু করিনি? রাজনৈতিকভাবে প্রভাবিত মামলা থেকে আমরা বেরোতে পারছি না। সেটি রাজনৈতিক সরকার থাকুক, ফ্যাসিস্ট সরকার হোক, তত্ত্বাবধায়ক হোক, এমনকি অতীতের সামরিক শাসনগুলো হোক। এর একটাই কারণ হচ্ছে যে আপনি বিচার বিভাগকে স্বাধীন, স্বতন্ত্র এবং নিরপেক্ষভাবে অপারেট করতে দেখেন না। এবং যারা যখন সরকারে থাকে, যারা যখন প্রভাব থাকে, তারা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য রাজনৈতিক মামলা দিয়ে থাকে। এবং এটি থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে নাগরিকদের যে আইনের প্রতি বা সমান শ্রদ্ধা বা সমান অধিকার, তার কোনোটাই কিন্তু আমরা বাস্তবায়ন করতে পারবো না। আপনি দেখুন যে আমাদের টু এক্সট্রিম। কখনো কখনো মনে হয় যে ইনি সবচেয়ে দোষী, কখনো দেখতে পাই তিনি খালাস পেয়ে যাচ্ছেন অনেক কোনো রকমের সাজা ছাড়াই। এখন আমার মনে হয় যে এই জায়গাটাতে আমাদের একটা জায়গায় দাঁড়াতে হবে। দেখুন, আমাদের দেশে যখন কোনো অপরাধ হয়, তখন সাথে সাথে আমরা কে অপরাধী এটি বলে ফেলে আমাদের প্রধানমন্ত্রী অথবা পার্টির লোকরা বা ক্ষমতাধর মন্ত্রীরা। উনি যদি সব জানতা হন, তাহলে বিচার বিভাগ আছে কেন? তাহলে পুলিশ আছে কেন? এগুলো বিলুপ্ত করে দেওয়া উচিত। আপনি যেই মুহূর্তে ক্ষমতায় থেকে বলবেন যে এই অপরাধের জন্য উনি কারসাজি করেছেন, উনি অভিযুক্ত, তাইলে আর তদন্ত সংস্থা কাজ করতে পারে না, বিচার বিভাগ কাজ করতে পারে না। দেখুন, এটি করা থেকে আমাদের বিরত থাকতে হবে। আশা করি আপনি তদন্ত সংস্থার কথা বলছেন, তাদের কাজ করবার কথা বলছেন, কিন্তু দীর্ঘ 16-17 বছর ধরে তো আমরা এটি দেখেছি, যারা আসলে সেই তদন্ত প্রতিবেদনটি লিখছেন তাদেরকেও আসলে দলীয়করণ করা হয়েছে। তারাও আসলে দল ঠিক যেভাবে চাইছে সেভাবে প্রতিবেদন লিখছেন। সেটিও তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিনা সেটি ভেবে রাখা, কারণ আমাদের সামনে অনেক ধরনের বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমাদের ফ্যাসিস্ট সরকারের যে বিচার, সেখানেও আমাদের তদন্ত প্রতিবেদন কেমন হয়ে উঠে আসছে সেটি দেখা আমাদের এখনই কর্তব্য কিনা। খুব কর্তব্য, এবং আপনি একদম ঠিক বলেছেন, এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বিশেষ করে আমরা যে গণহত্যাকারীদের ফ্যাসিস্ট শাসনের বিচারটি আমরা অপেক্ষা করছি, সেটির যদি তদন্ত ঠিক না হয়, সেটি যদি প্রভাবিত হয়, আপনি একদম খুব রাইটলি বলেছেন, সবসময় কিন্তু উপর থেকে চাপানো হয় না, অনেক সময় নিচ থেকেও প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়, পক্ষপাত দুষ্ট হয়ে ওঠে। তদন্তের আগেই আমরা বুঝে ফেলি যে কাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা হচ্ছে। যদিও এবারের গণহত্যাটি কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে, 100 দিন আগে ঘটেছে, কাজে তার অনেক সাক্ষী সাবুত কিন্তু আপনার হাতে আছে। তাকে আপনি ভিডিওতে দেখেছেন, লাইভ দেখেছেন, ছবিতে দেখেছেন। কাজে কিন্তু তারপরেও এই দুটি গোষ্ঠী কিন্তু সক্রিয়। একটি হচ্ছে যারা বিচার বিভাগকে বা তদন্ত সংস্থাকে প্রভাবিত করতে চায়, আরেকটি হচ্ছে উল্টোটা, যারা ওই দায়িত্বে রয়েছেন কিন্তু আপনাকে তুষ্ট করতে চায়। দুটি থেকে আমাদের বিরত থাকতে হবে। দেখুন, আমাদেরকে বিচারের প্রতি, ন্যায়নিষ্ঠ বিচারের প্রতি, ন্যায্য বিচারের প্রতি আমাদেরকে দৃশ্যমানভাবে আমাদের জমায়েত হতে হবে। আমরা কিন্তু কিছু শর্ট গেইনের জন্য আমাদের পুরো যে সাস্টেনেবল বিচার প্রক্রিয়া, সেটিকে প্রশ্নের মুখে ফেলে দেই। কেননা আপনি জানেন যে অপরাধীরা একসময় গরুর মালা গলায় নিয়ে তারা বেরিয়ে আসেন, তারা বলতে থাকেন আমাদেরকে রাজনৈতিকভাবে অভিযুক্ত করা হয়েছিল, আমরা কোনো দোষ করিনি, আমরা আবার ফিরে এসেছি। এখন
পৃথিবীর সব সমাজ ততটুকুই উন্নত, তার তদন্ত সংস্থা এবং বিচার বিভাগ যতটুকু উন্নত। আমরা আস্তে আস্তে ওই জায়গাটিতে যেতে আশরাফ কায়সার, আমরা তো আসলে নতুন বাংলাদেশের কথা বলছি, যারা আসলে নতুন বাংলাদেশের সামনে থেকে আসলে কাজ করেছেন, জেনজি যারা, তাদের যে বয়স ধরে নিলাম তারা অনেকেই হয়তো 20-22 বছর বয়স। আমরা আবার ঠিক একই সাথে যদি একটু মিলাতে চাই, আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক নেতা তারা 20-22-25 বছর ধরে জেলও খেটেছেন, বা তাদের আসলে সেই আদালতে হাজিরা দিয়েই সেই সময়টুকু তাদের পার করতে হয়েছে। এই যে আসলে একটা দীর্ঘ চক্রের মতো চলছে এই মিথ্যা মামলা, সেটি শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, আপনি নিজে সাংবাদিকতা করেছেন, সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের আমরা মামলা দেখেছি, কিংবা আসলে যখনই কারো স্বার্থের বাইরে গিয়েছেন কেউ, সেখানেই আমরা দেখেছি এই ধরনের মিথ্যা মামলা দেওয়ার এক ধরনের সংস্কৃতি তৈরি হয়েছিল বাংলাদেশে। সেগুলো আসলে বিচার বিভাগকে অনেক বেশি প্রশ্নবিদ্ধ করে কিনা? নিশ্চিতভাবে করে, এবং বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটি সেক্টরের নাম বিচার বিভাগ। এটি বলতে আমার খুব খারাপ লাগছে, কেননা আমরা ভাবতে চাই যে তাদের চোখ বাঁধা, তারা শুধুমাত্র অন্যায়কে বিশ্লেষণ করেন, কিন্তু বাস্তবে তাই না। আপনি যদি নিম্ন আদালতের দিকে তাকান, এর চেয়ে ন্যাক্কারজনক দুর্নীতি এবং অব্যবস্থাপনা, পক্ষপাত খুব কম হয়। তার সাথে যদি আপনার রসদ জোগানোর জন্য একটি রাজনৈতিক সরকার থাকে, এরপরে আর একে কে রক্ষা করবে? তারপরে যদি আপনারা উপরের দিকে উঠতে থাকেন, আপনি দুর্নীতির চক্র উপরের দিকে উঠছে। কাজেই এটির সুরাহা না করা পর্যন্ত আপনি আইনের শাসন নিশ্চিত করতে পারবেন না, আপনি বিচার বিভাগের নিরপেক্ষতা নিশ্চিত করতে পারবেন না, এবং অধিকারহারা মানুষের পক্ষে রাষ্ট্র দাঁড়াতে পারবে না। দেখুন, আমরা কেন যে কোনো মূল্যে ক্ষমতার কাছে যেতে চাই? কেননা আমরা ক্ষমতা পেতে চাই যাতে করে এই রাষ্ট্রে আমরা একটা প্রেফারেন্সিয়াল নাগরিক হিসেবে ট্রিটমেন্ট পেতে পারি। কিন্তু একটা রাষ্ট্রের কাজ করার কথা সবচাইতে যারা প্রান্তিক মানুষ, যার কেউ নাই, তার জন্য বলা হয়ে থাকে একটি রাষ্ট্রে সুশাসন আছে কিনা আপনি সবচেয়ে প্রান্তিক মানুষটাকে জিজ্ঞেস করবেন। তাদের কথা তো মনে হয় বাংলাদেশের রাজনৈতিক নেতারা ভুলেই যান, একদম ভুলে যান, এবং তারা ভোটের সময় একবার মনে করেন, নির্বাচনের দিন একটু বেশি করে মনে করেন, এবং তারপরে বেমালুম ভুলে যান। এবং আবার 5 বছর পরে, আগে যে নিয়মটি ছিল, মানে 15 বছরের শেখ হাসিনার শাসনের আমলে আগে, তখন আবার মনে করতে থাকে, আচ্ছা কেউ যেন একজন ছিল জনগণ নামে, তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, এই খুঁজে নিয়ে আসো দুটা জনগণ। এরকম হচ্ছে বাংলাদেশের রাজনীতিটা। কিন্তু আপনি এটি নিশ্চিত করবেন এবং মনে রাখবেন যে আখেরে আপনার জন্য, রাজনীতির জন্য, দলের জন্য, ক্ষমতার জন্য ভালো হচ্ছে আপনি মানুষকে সঙ্গে নিয়ে আপনি তার রাষ্ট্রকে চালাবেন, দল চালাবেন, সরকার চালাবেন। আমার মনে হয় 5ই আগস্টের যে মেসেজ আমরা পেয়েছি, সেটি একজন পালিয়ে গেছে মেসেজ সহ, আরেক যারা বাজারে রয়েছে তাদের এটি জানতে হবে যে ওই রাজনীতি কিন্তু আমরা বর্জন করেছি। নিশ্চয়ই। আশরাফ কায়সার, 5ই আগস্টের কথা যখন আপনি বলছেন, আমরা আসলে যখনই দেখি কোনোভাবে কেউ আসলে প্রেসারাইজ করার চেষ্টা করেছে বিগত আমলগুলোতে 15-16 বছর ধরে, সবার আগে হয়তো গণমাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা জুলাই আগস্ট মাস ধরেই আমরা আসলে দেখেছি। এই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, যারা আসলে সাংবাদিক আছেন তাদের বিরুদ্ধে এখন অনেক ধরনের মামলা হচ্ছে, খুব স্পেসিফিক মামলা যদি না হয়, সেই মামলাকে মিথ্যা মামলা বলে আসলে সেখান থেকে বেরিয়ে আসার যেমন এক ধরনের সুযোগ থাকে, তেমনি আসলে ঠিক যেই মামলাটি তার বিরুদ্ধে হবার কথা ছিল, সেই মামলা না দিয়ে অন্য কোনো মামলা দিয়ে আমরা কি আসলে দায়সারাভাবে কাজগুলো করছি? এটি দায়সারাভাবে হচ্ছে, এবং তাতে করে যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, এবং বাংলাদেশের মুক্তিকামী মানুষ যারা পরিবর্তন প্রত্যাশা করছে, তাদের সাথে বেইমানি করা হবে। দেখুন, আপনি সাংবাদিকতার কথা বলছিলেন, আমাদের এই অঙ্গনে 50, 60, 100 জন মানুষ আছেন যারা সৃজনশীল অপরাধ করেছেন। তাদেরকে সাংবাদিক ভেবে আপনি ভুল করবেন না, তারা যে কোনো অপরাধীর মতোই অপরাধী। তারা অর্থ অর্জন করেছে অবৈধ উপায়ে, অর্থ পাচার করেছে, এবং তাদের কেউ কেউ বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে 134 কোটি টাকা তার অ্যাকাউন্টে দেখানো হয়েছে, যেটা সে নমিনি। এখন আপনাকে খুঁজে বের করতে হবে যেই অ্যাকাউন্টে 134 কোটি টাকা লেনদেন হয়েছে, কোত্থেকে হয়েছে, কোন পারপাসে হয়েছে। তারপরে আবার তার অ্যাকাউন্টে যদি এখনও 14 কোটি টাকা থাকে, একজন সাংবাদিক সারা জীবনে অর্জন করতে পারে কি বৈধ উপায়ে 14 কোটি টাকা? বা করা উচিত কি? করা উচিত না, সুযোগও নেই। আবার তাকে সমর্থন করছে এমন কেউ কেউ যাদের অপরাধের মাত্রা তার চেয়েও বেশি। তার মানে হচ্ছে যে আমরা একটা কালিমাযুক্ত সমাজে চলে গেছিলাম, যেখানে লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মানে যারা সমাজের ভালো মানুষ বলে আমরা একসময় ভাবতে চাইতাম, তারা অনেক খারাপ মানুষ হিসাবে নিজেকে উপস্থাপন করেছে। বিনিময়ে তারা দলটিকে সাহায্য করেছে, বিনিময়ে তারা ভোটের নির্বাচনকে সমর্থন দিয়েছে, বিনিময়ে তারা মানুষের অধিকার হরণকে সমর্থন দিয়েছে। কেউ কেউ আপনার গুম খুনকে পর্যন্ত জাস্টিফাই করেছে এই অর্থে যে শেখ হাসিনাকে টিকে থাকতে হবে, এবং বলেছে এই গুম খুন হলা মানুষগুলো নাকি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইটালি চলে গেছে।
কেউ কেউ এরকম সাংবাদিকতা করেছে, তার বাসায় গিয়ে প্রশ্ন করেছে এবং বলেছে যে আপনারা যেন বলবেন যে কেউ গুম হয়নি, বিনা বিচারে নিহত হয়নি। এটি কি সাংবাদিকতা? এর উল্টোটা ছিল সাংবাদিকতা। আপনি তুলে আনবেন যে মানুষ কত কষ্টে রয়েছে, কত নির্যাতনে রয়েছে, কত অন্যায় হয়েছে, জীবনহানি হয়েছে। আমরা ঠিক উল্টো চিত্র দেখতে পেলাম এবং তারা আবার গণভবনে গিয়ে প্রেস কনফারেন্সে, তারা লনে অট্টহাস্য দিয়ে চা খাচ্ছে, তারা আবার নিজেদেরকে সেলিব্রিটি বলছে। মানে অপরাধীরা নিজেদেরকে সেলিব্রিটি বললে ওই সমাজের করুণ পরিণতি কে ঠেকাবে? এবং তারা ওই পরিচয়ে সেলফি তুলে তারা বলছেন তারা বড় সাংবাদিক, তারা নাকি তারকা সাংবাদিক। অপরাধীরা তারকা সাংবাদিক হলে তাহলে আসল সাংবাদিক কোথায়? আবার আমরা গণমাধ্যম বলছি, মাধ্যমটির সামনে আমরা গণশব্দটিও ব্যবহার করছি যাতে করে আসলে জনগণের সেই সম্পৃক্ততা থাকে সেই মাধ্যমটির সাথে। যে কোনো গণমাধ্যমের তো আসলে এক ধরনের দায়বদ্ধতা থাকা উচিত এবং সেটি আমরা সেভাবেই আসলে ইথিক্সের জায়গাটি থেকেও সেটিই বলা হয়। তো বাংলাদেশ এবং ভারতের মধ্যে আসলে এই মুহূর্তে যে বিষয়টি ঘটছে, আমি যদি যুদ্ধংদেহী মনোভাব যেটি ভারত এই মুহূর্তে আমাদেরকে দেখানোর চেষ্টা করছে বা বোঝানোর চেষ্টা করছে, তাদের মিডিয়াগুলোতে ঠিক যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, বাংলাদেশ নিয়ে যে ধরনের ভুয়া খবর প্রচার করা হচ্ছে, বাংলাদেশে কেউ শাখা সিঁদুর পরে নাকি বাইরেও বের হতে পারছেন না, আমরা জানি না, বাংলাদেশের কোনো মানুষ হয়তো এই দৃশ্য দেখেননি, তারা কিভাবে তাহলে এই দৃশ্যগুলো খুঁজে পাচ্ছেন? আমি মিথ্যাচারের আগের এক্সাম্পল ছিল গোয়েবলস, এখন এক্সাম্পল হচ্ছে ভারতীয় মিডিয়া। আমরা যেন ইতিহাসে ভারতীয় মিডিয়াকে মিথ্যাচারের বাক্স হিসাবে উপস্থাপন করতে পারি। ধরেন আনন্দবাজার পত্রিকা অথবা রিপাবলিক টিভি বাংলা, এটি যেটা, আমি এই শহরে থাকি, আজকে আপনার অনুষ্ঠানে এসেছি, আরও 10টা কাজে গিয়েছিলাম, তাদের মিথ্যাচারের সাথে বাস্তবের কোনো সম্পর্ক নাই এবং এই প্রথম এত ভয়ঙ্কর মিথ্যাচার আমাদেরকে পেয়ে বসেছে। এখন আপনি যখন গণমাধ্যমের ডেফিনেশন নিয়ে প্রশ্ন করছিলেন, শেখ হাসিনার সাথে যে গণমাধ্যমকে আমরা দেখেছিলাম, তারা কেউ নৈতিকভাবে নিজেদেরকে গণমাধ্যম বলতে পারে না, কেননা জনগণের সাথে সম্পৃক্ত না, তার সাবজেক্ট নিয়ে কাজ করে না, তারা গণমাধ্যম না, তারা গদি মাধ্যম, তারা ক্ষমতা মাধ্যম, কিংবা তারা পূর্বাচলের প্লট মাধ্যম, এরকম কোনো নামে তাদেরকে আপনি ডাকবেন। এখন ভারতীয় মিডিয়া এটি করছে, আপনাকে বলে রাখি তার মালিকানা কোথায়। মালিকানা হচ্ছে ভারতীয় সরকারের সাথে। ভারতীয় মিডিয়া এমবেডেড জার্নালিজম করছে। এখন যেহেতু তারা ফিকশন ফ্যাক্টরি, যেহেতু তাদের আপনার বলিউড রয়েছে, তারা নিউজকে অনেক দিন আগের থেকেই ফিকশন বানিয়ে ফেলেছে। বাংলাদেশের ক্ষেত্রে এখন তার প্রয়োগ হচ্ছে, যেখানে সংখ্যালঘুর উপরে কোনো অত্যাচার হচ্ছে না, তারা দিবে শাখা সিঁদুর পরে ঢাকার রাস্তায় হাঁটতে পারছে না, তারা যে কোনো একটা বাসের টায়ার ফেটে গেলে বলছে যে এটি নাকি অন্তর্ঘাতমূলক আক্রমণ। যে কোনো সময় তারা আসলে আন্দোলনের কার্ড খেলার চেষ্টা করছে। আমি সেদিন বলেছি যে আপনার বাসার ছোটা বুয়াকেও যদি আপনি এখন অব্যাহতি দেন, ভারতের একটি প্রেস রিলিজ রেডি আছে, আর সেই ছোটা বুয়া যদি কোনো কারণে ওই ধর্মের মানুষ হয়ে থাকে তাহলে তো কেলেঙ্কারি। তার মানে হচ্ছে যে তারা অপপ্রচারে লিপ্ত হয়েছে। এটি কিন্তু আমরা মিডিয়াকে দেখছি, কিন্তু এটি ভারত সরকারের পারপাস সার্ভ করছে। দুর্ভাগ্যক্রমে ভারতের জনগণ, তাদের উঠে দাঁড়াতে হবে, তাদের বলতে হবে তাদের রাষ্ট্র থেকে এই ধরনের প্রোপাগান্ডা হচ্ছে। 71 সালে আসলে ঠিক এই ডিসেম্বর মাসে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ঠিক একইভাবে আপনি নিশ্চয়ই জানেন উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু এই যে গণহত্যা হয়েছে সেটির আসলে এক ধরনের স্বীকৃতি চেয়েছে ভারতের কাছে, কিন্তু সেই স্বীকৃতি না পেয়ে আসলে আমরা যেটি পেয়েছি সেটা হচ্ছে এই ডিসেম্বর মাসেই ভারতের মাটিতে বাংলাদেশের হাই কমিশন নানানভাবে হামলার শিকার হয়েছে। সেখানে নিশ্চয়ই ভারতের একটি বড় দায়বদ্ধতা ছিল, সেখানে বাংলাদেশের কূটনৈতিকভাবে খুব কড়া জবাব দেওয়ার সুযোগ ছিল। আমরা সেটি কতখানি দিতে পেরেছি, সামনে আসলে আমাদের এই টানাপোড়েন আমাদেরকে কোথায় নিয়ে যাবে, এগুলো আলোচনা করবো। একটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন। আশরাফ কায়সার, অনেক ধরনের টানাপোড়েন চলছে। এই ডিসেম্বর মাসে বাংলাদেশের হাই কমিশনে আগুন দেওয়া হচ্ছে, জাতীয় পতাকা পোড়ানো হয়েছে। এই ধরনের বিষয়গুলোতে আসলে ভারতের এক ধরনের নিশ্চয়ই দায়বদ্ধতা থাকার কথা ছিল। তারা, আমরা বুঝতেই পারছি, তারা আসলে হয়তো চায়নি বাংলাদেশকে নিরাপত্তা দিতে অথবা পারেনি, দুটোই ব্যর্থতাই হয়তো ভারতে, কিন্তু সেটিও তারা স্বীকার করছে না। সেই সাথে আপনি নিশ্চয়ই জানেন যে ভারতের আসলে একজন, তিনি বাংলাদেশ নিয়ে দীর্ঘদিন ধরে তিনি গবেষণা করছেন। তিনি বলেছেন ইন্ডিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে ইন্টারিম গভর্নমেন্ট একটা এক্সপেরিমেন্টাল গভর্নমেন্ট এবং সে কারণে এটার কনস্টিটিউশনালি ম্যান্ডেট নেই। সেই সাহসেই কি তারা তাহলে এই ধরনের কর্মকাণ্ড করছে? দেখুন, ইতিহাস আপনাকে কত কিছু দেখায়। 1971-এর ডিসেম্বরে ভারতের ভূমিকা আর 2024-এর ডিসেম্বরে ভারতের ভূমিকা কমপ্লিটলি অপোজিট। আপনি যদি বাংলাদেশ রাষ্ট্র এবং ভারত রাষ্ট্রকে বিবেচনা করেন, কেন অপোজিট? কারণ হচ্ছে যে ওই সময় আওয়ামী লীগ সরকার যুদ্ধটি করছিল বা মুক্তিযুদ্ধের মানুষকে উদ্বুদ্ধ করছিল। এখন আওয়ামী লীগ সরকার, যেটি ভারতের সহযোগিতায় টিকে ছিল, সেটি পালিয়ে গেছে। কাজেই
ভারতের কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্ক না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না। বাংলাদেশে আওয়ামী লীগ বলে একটি দল এবং তার নেত্রী ছিলেন শেখ হাসিনা, তার সাথে সম্পর্ক। এটি কোনো রাষ্ট্র পরিষ্কারভাবে বোঝায়, এটি অন্তত এই যুগে আমরা কূটনীতি থেকে আশা করিনি। কূটনীতি কিন্তু আরেকটু মধ্যপন্থা অবলম্বন করে, কিন্তু ভারত এত নির্লজ্জভাবে গত 15 বছর বাংলাদেশকে শোষণ করেছে, তার এই মুহূর্তে আর কোনো নৈতিক অবস্থান নাই বলে মনে হচ্ছে। দেখুন, আপনি ডিসেম্বরে যখন আমরা বিজয়ের মাস উদযাপন করছি, তখন আপনি আমাদের আগরতলা এবং কলকাতাতে আমাদের হাই কমিশন ভবনগুলোতে আক্রমণ করা হয়েছে। প্রশাসনের ইন্ধন ছাড়া, রাজনীতির সদিচ্ছা ছাড়া, কিংবা যেই দল ক্ষমতায় রয়েছে তাদের অঙ্গ সংগঠনের যুক্ততা ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। কাজেই ভারতকে দেখুন, একটি দেশ আরেকটি দেশের সাথে ভিয়েনা কনভেনশন অনুযায়ী বিহেভ করতে হয়। আপনি আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ভিয়েনা কনভেনশন আমাকে কিছু জায়গা বলেছে যে আমাদের ঐক্যমত্য হতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আপনি ওই দেশকে যথাযথ সুরক্ষা দেন কিনা আপনার ভূমিতে। এটি ভারতের পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত এবং নিজেরা নিজেদেরকে লজ্জা দেওয়া উচিত যে আমরা একটি প্রতিবেশী দেশকে সুরক্ষা দিতে পারলাম না। শ্রী রাধা দত্ত যেটি বলেছেন, আপনাকে বলি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সরকারের নাম কিন্তু নির্বাচিত সরকার না, গণ অভ্যুত্থানের সরকার। এর কারণটা কি? কারণটা হচ্ছে নির্বাচনে অনেক ছলাকলা হয়, অনেক ভোট চুরি হয়। হাসিনার নির্বাচন তো ভয়ঙ্কর ছিল, কিন্তু এমনিতেও নির্বাচনে আপনি কিন্তু সংখ্যালঘুর সরকার টিকে থাকে। যারা আপনার বিরুদ্ধে ভোট দিয়েছে তারা কখনো কখনো আপনার চেয়ে বেশি পার্সেন্টেজে অথবা ভোটের নাম্বারে, কিন্তু আপনি আসন পেয়েছেন, এই জন্য আপনি সরকার গঠন করেছেন। কিন্তু গণ অভ্যুত্থানে কি হয়েছে? গণ অভ্যুত্থানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ শেখ হাসিনার পতন চেয়েছে, দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে, এবং তারা কোনো ভবিষ্যৎ না জেনে তাকে ঝেঁটিয়ে বিদায় করেছে যাতে করে আমরা নিঃশ্বাস নিতে পারি। এই সরকারকে সম্মান করবে না এরকম রাষ্ট্র পৃথিবীতে বিরল, একমাত্র ভারত ছাড়া। তার মানে আপনি বুঝতে পারছেন পৃথিবীর কোনো সমস্যা নেই, ভারতের সমস্যা। সেটি একটু জানতে চাই। তাদের একটা কমফোর্ট জোন ছিল বাংলাদেশ, সেটি নিঃসন্দেহে আপনি নিজেও বলছিলেন যে আওয়ামী লীগ আসলে ভারতকে যে এই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে সেটি হয়তো তারা অন্য কারো কাছ থেকে পায়নি। সেই কমফোর্ট জোনটা কোথাও না কোথাও সরে যাচ্ছে এবং সেই জায়গাটিতে ভারত খুবই সুস্পষ্ট। সে কারণেই আসলে তারা বারবার এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। কি শুধু কমফোর্ট না, তাদের সুপার কমফোর্ট জোন ছিল। দেখুন, সরকারটিকে তারা চালাতো, সরকারটি জনগণের বিরুদ্ধে কি কি কার্যক্রম নিবে সেটি তারা বলে দিত। সরকারের মন্ত্রীদের 50 ভাগের মতো মন্ত্রী ভারতের আনুকূল্যে মন্ত্রী হয়েছিলেন। সরকারের উপদেষ্টাদের কয়েকজন ভারতের উপদেষ্টার মতো বিহেভ করছিলেন। সরকার প্রধান নিজেকে মুখ্যমন্ত্রীর চেয়ে, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেয়ে নিচু জায়গায় নিয়ে এসেছিলেন তার আচরণ দিয়ে, এবং ভারত আমাদের জমিন এবং জীবনের উপরে প্রভাব বিস্তার করেছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশে শান্তিরক্ষী মিশনের সদস্যদের নিয়োগ করতেও বলেছেন। দেখুন, সবার বাংলাদেশের পরিস্থিতির উপরে তার বেনিফিট আছে। বাংলাদেশের হিন্দুদেরকে যদি আপনি অত্যাচার করতে পারেন, যেটি গত 100 দিনে ঘটলই না, তাতে মমতার ভোট আছে, তাতে নরেন্দ্র মোদীর ভোট আছে, তাতে আওয়ামী লীগের ফিরে আসার দুঃস্বপ্ন আছে। এরকম একটি ফার্টাইল জায়গা কেন তারা ছাড়বেন? কাজেই তাদের প্রত্যেকের এখন দুঃস্বপ্ন হচ্ছে। আমি অবাক হব না তারা কোথাও 3 জনে মিলে যদি বসে গল্প করেন যে আমার কি হারালো রে, আমার কি হারালো। তার মানে ভারতের অনেক কিছু হারিয়েছে, আর যেটি ভারত পেয়েছিল তার 80 ভাগ ভারতের পাওয়া উচিত হয়নি, এবং সেটি অন্যায়ভাবে পেয়েছিল। এবং সেটি কিন্তু বিগত সরকার প্রধান তিনি সুস্পষ্টভাবে বলেছেন ভারতকে আসলে যা দেয়া হয়েছে সেটি ভারত কখনোই এর উত্তর কিন্তু শেখ হাসিনা জীবিত অবস্থায়, মানে জীবিত মানে ক্ষমতায় থাকা অবস্থায় দিয়ে গেছেন। আশরাফ কায়সার, আওয়ামী লীগ চলে যাওয়াতে ভারতের আরেকটি মেইন দুর্বলতা তাদের সিকিউরিটি কনসার্ন, বা তাদের আসলে যে সিকিউরিটি কনসার্নগুলো আছে সেগুলো অন্য কেউ বুঝবে কিনা সেটি তারা ভাবার চেষ্টা করছেন। অর্থাৎ বাংলাদেশ নিয়ে তারা আসলে এতটাই সিকিউরিটি কনসার্ন, এবং বাংলাদেশের যে সরকারকে প্রধানকে পালিয়ে যেতে হয়েছে তার সিকিউরিটি তারা ঠিকই সর্বোচ্চভাবে দিচ্ছে। খুব একটা উল্টো পথে হাঁটার মতো কি? একদমই উল্টো পথে হাঁটা, এবং ভারতের সিকিউরিটি কনসার্ন অবশ্যই থাকবে, কিন্তু বাংলাদেশে তারা একটি তাবেদার সরকার পেয়ে অভ্যস্ত ছিল, যেই সরকারকে কোনো রকমের অনুরোধ ছাড়াই তাকে এমন সব জিনিস দিত যে সরকারটি লেজিটিমেসি ছিল না, তার ভোট হতো না। অতএব ভারত বিকেলবেলা বলে দিত বাংলাদেশে ভোট হয়েছে, সরকারটি তো তার প্রতি যার পর নাই কৃতজ্ঞ থাকতো। কিন্তু আমরা ভারতের সিকিউরিটি কনসার্ন মনে করি বাংলাদেশে যারাই সরকার গঠন করুক, বর্তমান সরকার সহ আগামীতে যদি কট্টরপন্থী ইসলামিস্টরা সরকার গঠন করে, কথার কথা, সেখানেও আপনি ভারতের সিকিউরিটি কনসার্ন উইল বি অ্যাড্রেসড। এটি কিন্তু ভারতের মূল কথা না, এটি হচ্ছে
হচ্ছে ভারতের বাইরে বাইরে বলা বক্তব্য, যেটি তারা পশ্চিমা বিশ্বের কাছে বলতে চাচ্ছেন যে বাংলাদেশে জঙ্গিরা ক্ষমতা নিয়েছে, ইসলামিস্টরা ক্ষমতা নিয়েছে। ভারতের মূল বক্তব্য হচ্ছে ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, ভারত বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করে না, ভারত চায় তার প্রভাবিত একটি সরকার এই দেশে থাকবে। এবং সেই কারণেই আসলে ভারত যেহেতু বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চায়, যেই সরকার ভারতকে সেই নিয়ন্ত্রণ করার সুযোগ করে দিচ্ছিল দীর্ঘদিন ধরে, তাকে পুনর্বাসন করার জন্য ভারত অনেকটা উঠে পড়ে লেগেছে কিনা। লন্ডন আওয়ামী লীগের জনসভায় বক্তৃতা রাখতে যাচ্ছেন বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা, সেই সুযোগ নিশ্চয়ই ভারতে বসে তিনি পেয়েছেন, কিন্তু কিভাবে পেয়েছেন লন্ডন আওয়ামী লীগ বা কিভাবে এই মুহূর্তে জনসভা করার অনুমতি পেয়েছে, সেই জায়গাগুলো আমাদের কনসার্ন হওয়ার কথা ছিল। সেই জায়গাগুলো থেকে আসলে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে আছেন তারা খানিকটা আসলে পিছিয়ে আছেন কিনা, সেই উত্তরটি নিব। আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, আশরাফ কায়সার। লন্ডন আওয়ামী লীগের জনসভায় শেখ হাসিনা বক্তৃতা দেবেন এবং সেটি ইতিমধ্যে পোস্টার পর্যন্ত ছাপানো হয়েছে। ভারতে বসে আসলে পলাতক সরকার প্রধান তিনি জনসভায় বক্তৃতা রাখছেন, ভারত তাদেরকে এক ধরনের আসলে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলা চলে। তার মানে এটি কি আসলে পুনর্বাসনের প্রথম ধাপ? এটি পুনর্বাসনের প্রথম ধাপ আসলে শুরু হয়েছে 5ই আগস্ট থেকেই। আপনি জানেন যেদিন উনি পালিয়ে গেছেন সেদিন অজিত দোভাল তার সাথে মিটিং করেছেন, ভারতের প্রতিরক্ষা উপদেষ্টা, এবং সেই দিন তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে। ভারতের নিরাপত্তা বলে তাকে ঘিরে ফেলেছে, তার মানে তাকে আশ্রয় দেওয়াটাই পুনর্বাসনের ধাপ। এখন দেখুন, গত 100 দিনে তিনি বিভিন্ন লোকজনের সাথে টেলিফোনে কথা বলছিলেন, সেটিও কিন্তু আপনার শিষ্টাচার বহির্ভূত। কারণ আমাদের একজন গণহত্যাকারী পলাতক ব্যক্তিকে ভারত আপনি কেন এই কাজ করতে দেবেন? এখন যেটি হচ্ছে যে আমরা যখন আজকে কথা বলছি লন্ডনে, আজকে উনি কথা বলছেন। এবং একটু যুক্ত করতে চাই আশরাফ কায়সার, তিনি যে পোস্টার ছাপিয়েছেন সেই পোস্টারে তিনি নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা রাখবেন। সেটি আসলে একটি বড় ধৃষ্টতা কিনা, সেটি বাংলাদেশের জনগণ আদৌ আর কখনো মেনে নেবে কি? একদমই মেনে নেবে না। এবং আপনি জানেন যে ভারত অফিসিয়ালি কিন্তু তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেন, ভারত এটি ক্লারিফাই করেছেন। তাদের মাটিতে বসে একজন সাবেক প্রধানমন্ত্রী, পলাতক গণহত্যাকারী, তিনি নিজেকে প্রধানমন্ত্রী বলে পোস্টার করে লন্ডনে বক্তৃতা দিচ্ছেন এবং ভারত সেটি হতে দিচ্ছে। এটি কিন্তু একটি গর্হিত অপরাধ এবং শিষ্টাচার বহির্ভূত। দেখুন, এরপরে আরও অনেক, আপনি যখন ভারতের মিডিয়ার কথা বললেন, ভারতের সরকারের অবস্থা এবং সেই শেখ হাসিনা, এখন যদি আমরা 7 সিস্টারের মণিপুর কিংবা মিজোরামের কোনো বিদ্রোহীকে বাংলাদেশের শ্যামলী থেকে পোস্টার করে মাইকিং করে এবং কথা বলতে দেই লন্ডনে কিংবা কানাডায় কিংবা মিজোরামে, যেটি শেখ হাসিনা করছেন অবিকল, তাহলে তো আমাদের কোনো দোষ থাকবে না। ভারত কিন্তু দেখুন, বিচ্ছিন্নতাবাদীদেরকে আপনি সমর্থন দিবেন বলে ভারত অতীতের সরকারগুলোকে পছন্দ করেনি, তাহলে আমরা কেন ভারতকে পছন্দ করব? বা ভারতকে যে কোনো রাষ্ট্র কেন মেনে নিবে? যে আমাদের যে আসামিকে আমরা ইন্টারপোলের মাধ্যমে খুঁজছি, যার ব্যাপারে রেড নোটিশ ইস্যু করা হয়েছে, তাকে আপনি কেন এই সুযোগ করে দিচ্ছেন? ভারত ভয়ঙ্কর রকমের অপপ্রচারে লিপ্ত এবং তার অনেক কাজ কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে করতে পারে না। আশরাফ কায়সার, সাধারণ জনগণ হিসেবে যদি একটি প্রশ্ন করতে চাই, ভারত একটি শক্তিশালী রাষ্ট্র এবং আওয়ামী লীগ সরকারের যারা নেতা ছিলেন তারা আসলে যেভাবে মানি লন্ডারিং করেছেন, অর্থাৎ তাদের অর্থের সেই জোর রয়েছে, সবকিছু মিলে কোনো না কোনোভাবে আসলে একটি শঙ্কা থেকে যায় কি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের আবারও আসলে ফিরে আসবার? আওয়ামী লীগের ফিরে আসার কোনো শঙ্কা নেই, কোনো আশঙ্কা নেই। দেখুন, এই ধরনের জিনিস হচ্ছে যে তাদের একটা সাময়িক যে উত্তেজনা হচ্ছে, ক্ষমতাতে যেই মোহ ছিল এবং যেই লোভ ছিল এবং যেই পরিমাণ অর্থ উপার্জন করেছেন, এটি ছাড়তেও তাদেরকে এখন রিহ্যাবে নিতে হবে, পুনর্বাসন কেন্দ্রে। মাদকাসক্তদের যেরকম নেওয়া হয়, কেউ 6 মাস থাকে, কেউ 2 বছর থাকে, এরকম আওয়ামী লীগের নেতাদের শেখ হাসিনা সহ মাত্রা ভেদে কার অবস্থা কেমন, ওই অনুযায়ী রিহ্যাবে নিয়ে 3 বছর 4 বছর পরে আবার একটা সুস্থ জায়গায় এলে। সেটি যখন আপনি বলছেন আবার একই সময়ে লন্ডনে শেখ হাসিনা বক্তৃতাও রাখছেন, তার মানে সেখানে একটি জনসভার আয়োজন করা হয়েছে, তারা সেখানে জড়ো হয়েছেন, সেই সুযোগ কি থাকে বিদেশের মাটিতে বসে আওয়ামী লীগের রাজনীতি করার? দেখুন, আওয়ামী লীগ একটি বড় দল এবং এই দলের সবাই অপরাধ করেছে, এটি আমরা কখনো বলিনি। কাজেই তাদের কিন্তু মায়োপিয়া আছে, তারা কিন্তু বাংলাদেশের অবস্থা জানেন না, তারা কেউ লন্ডনে বসে আছেন। অতএব এই সব জায়গায় জনসভা করতে পারবেন, মানুষজন জড়ো হবে, এটি অস্বাভাবিক না। আপনি আজকে সিরিয়ার অবস্থা দেখেন, আমার ধারণা ওই জনসভায় আসাদও জয়েন করতে পারেন, যিনি পালিয়েছেন। কেননা সব পলাতকরা এবং শ্রীলঙ্কার গোটাবায়া সহ তারা এক জায়গায় হতে পারেন। পলাতকদেরও কিন্তু একটা ক্লাসরুম আছে। এই যে শেখ হাসিনা, ওই পলাতকদের মধ্যে আমার ধারণা একমাত্র মহিলা সদস্য এখন, বাকিরা পুরুষ। কাজেই এই ধরনের জনসভা
তারা দেশে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গণহত্যা করেছেন, তারা তাদের রাজনৈতিক কর্মীদের মাঝে এখন জনসভা করবেন। কিন্তু যেই দেশে সে আছেন দায়টা কিন্তু সেই দেশের। ভারতের উচিত হবে এই দায় থেকে খুব দ্রুত নিজেকে বিচ্যুত করে ফেলা। তারা তো বারবার আসলে শেখ হাসিনাকে সিকিউর রাখতে চাচ্ছে, সিক্রেসি মেইনটেইন করার কথা বারবার তারা উল্লেখ করেছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকেও তারা সেটি জানিয়েছে। আবার বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে সেভেন সিস্টার্স নিয়ে এক ধরনের বড় টানাপোড়েন, আপনি নিজেও বলছিলেন হিন্দুত্বের যে কার্ড তারা খেলছে, সেটি এই সব কিছু মিলে তারা এতটাই চিন্তিত কেন? দেখুন, এর একটা হচ্ছে চিন্তা, আরেকটি হচ্ছে লোভ। ভারত শেখ হাসিনার উপরে বাজি রেখেছিল, 15 বছর সেই বাজি কাজ হয়েছে এবং 15 বছরে তারা $150 বিলিয়ন মতো বিভিন্ন ভাবে উপকৃত হয়েছে। শেখ হাসিনা আবার $150 বিলিয়ন মতো পাচার করেছে। তাহলে এটি একটু বড় অঙ্ক। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভারত তো ভবিষ্যতে তার সঙ্গী পাবে না যদি আজকে তার আগের সঙ্গীকে সে প্রোটেকশন না দেয়। ভারতের তো এদেশের রাজনীতিতে আরও প্ল্যান রয়েছে। সে ইতিমধ্যেই কোনো দলকে বলেছে যে আওয়ামী লীগের ভোট তাকে দেওয়া হবে এবং নির্বাচনে তাকে প্রভাব বিস্তার করার সুযোগ দেওয়া হবে। এটি কিন্তু স্বাভাবিক কোনো প্রেমের ঘটনা না বা ভালোবাসার ঘটনা না। 2001 থেকে 2006 পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক সবচাইতে খারাপ ছিল এবং বিগত 15-16 বছর ধরে সবচাইতে উষ্ণতম সম্পর্ক ছিল। তার মানে সেই ভয়টি বারবার তাদেরকে করে খাচ্ছে কি? দেখুন, ভারতের দৃষ্টিতে বা ভারতের সরকারের দৃষ্টিতে উষ্ণতম সম্পর্ক হচ্ছে আমাদের দৃষ্টিতে, বাংলাদেশের সাধারণ নাগরিকের দৃষ্টিতে সবচেয়ে ন্যাক্কারজনক এবং সবচেয়ে অগ্রহণযোগ্য। এটি কিন্তু আমরা আজ বলছি না, এটি আমরা গত 15 বছর বলেছি। তারা যখন বলছিল যে আমরা শুল্ক নিতে পারছি না ট্রানজিট থেকে, আমাদের যখন মনে হয়েছিল এই লোকগুলো আসলে কারা। যেমন ওয়ার্ল্ড ব্যাংক যেই রেট আপনাকে বলেছিল, আপনি তার 1/10 গেছেন, কার জন্য? এবং বারবার বলা হচ্ছিল যে 71-এর মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য। 71-এর মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারি ভারত নিজেও। এবং আপনি জানেন যুদ্ধের পরে এখান থেকে ভারতীয় সৈন্যরা কি করে আমাদের জিনিসপত্র নিয়ে গেছে। তারপরেও আমরা মেনে নিচ্ছি যে তারা আমাদের ভূমি ব্যবহার করতে দিয়েছে, শরণার্থীদের থাকতে দিয়েছে। কিন্তু আপনি জানেন যে ওই কথা বলে আপনি কি 50 বছর ধরে বাংলাদেশকে শোষণ করতে পারবেন? কাজে কোনো রাজনৈতিক দলের ডিভিডেন্ডের জায়গা হয়ে গেছিল মুক্তিযুদ্ধ। সেটা দিয়ে সে ভারতকেও সুবিধা দিতে পারছিল, নিজেরাও 3 লক্ষের মতো ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছিল এবং মুক্তিযুদ্ধের কথা বলে বাংলাদেশের যে কোনো মানুষের কণ্ঠ রোধ করে ফেলার একটা চেষ্টা হয়েছিল। জি, সেই চেষ্টার জায়গাটি থেকে আমরা দেখছি ভারত ইতিমধ্যে ভিসা বন্ধ করে দেওয়ার কথা বলেছে। তারা জনসাধারণ পর্যায়ে সম্পর্কের একটা বড় অবনতিও ইতিমধ্যে হয়েছে। নানানভাবে তারা হুমকি দিয়েছে, বাংলাদেশের যে সীমান্তগুলো আছে সীমান্তগুলো সবভাবে বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। বাংলাদেশে যে পণ্যগুলো আমরা ভারত থেকে নিয়ে আসি সেই পণ্যগুলো আমদানি করা বন্ধ করার এক ধরনের হুমকিও তারা দিয়েছে। বারবার এত হুমকি আসলে ভারত আমাদেরকে দিচ্ছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের আরেকটু কঠোর হওয়ার সুযোগ ছিল কিনা? অন্তর্বর্তীকালীন সরকার আরেকটু কঠোরভাবে আসলে এই কূটনৈতিক সম্পর্কটাকে তাদের ট্যাকেল দেওয়ার প্রয়োজন ছিল কি? দেখুন, 100 দিনে ভারতের অন্তত 28-29টা ষড়যন্ত্র, হুমকি, ধামকি কিচ্ছু কাজ করে নাই। হিন্দু কার্ড কাজ করে নাই। আপনি মনে করেন আওয়ামী লীগের কোনো লোককে এখনো রাতে 3টার দিকে 4 জন লোক গুতা দিয়ে একে অন্যকে মিছিল করতে পারে, এর বাইরে কিছু করতে পারছে না। আগামীতেও এটি কিন্তু কিচ্ছু ঘটবে না। কাজেই আপনি মনে রাখবেন যে ভারত চেষ্টা করছে আমাদেরকে ভয় দেখিয়ে হলেও তার অতীতের যে তার কুকর্ম সেটি নিয়ে যেন আমরা কথা না বলি। দেখুন, 3টি নির্বাচন গুম করেছে ভারত, একটি গণতান্ত্রিক দেশ আরেকটি গণতান্ত্রিক দেশের। এই কথা যখন আপনি পশ্চিমা বিশ্বের কাছে বলবেন, সেটির পরে ভারতের আর অবস্থান থাকবে না। আমি নিজেও অপেক্ষা করছি নরেন্দ্র মোদী কবে পালাবেন। কেন বলি, ভারতের জনগণ যদি জানতে পারে ভারতের সরকার বাংলাদেশের সাথে কি করছে, অনেক সময় জনগণ কিন্তু এটি জানে না। আমার ধারণা ভারতের মোদীর আসন কিন্তু নড়বড়ে হয়ে যাবে। এইরকম একটি স্বৈরাচারী আসন, স্বৈরাচারী সরকার প্রতিবেশীর সাথে কি করছে। আপনি জানেন 71-এ পাকিস্তানি সাধারণ নাগরিকরা বলছিল যে সেনাবাহিনী যে এত অত্যাচার করছে এটি কিন্তু তারা জানতো না। এটি অনেক সময় হয়। আমি ভারতের জনগণের কাছে বলবো খোঁজ নিতে তাদের সরকার বাংলাদেশের সাথে কি করছে। আপনি অবাক হবেন না যদি এই ইস্যুতেই মোদীর পতনের শুরু হয়ে থাকে। অর্থাৎ এখনকার রাজনৈতিক বাস্তবতায় আসলে জনসাধারণ পর্যায়ে যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে যথেষ্ট শক্তিশালী হতে হবে, সেটির জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। আশরাফ কায়সার, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।